যে বাংলাদেশে এখনো পর্যন্ত ওই বাইকগুলো আছে যে বাইকটা আপনার দরকার ওখান থেকে আপনি খুঁজে নিতে পারবেন। এরপরও যদি আপনি মনে করেন যে এই FZS ভার্সন 4 এর মধ্যে আপনার সব লাগবে ভাই, তাহলে এই বাইকটা আসলে আপনার জন্য না। অনেকদিন পর হচ্ছে ক্যামেরার উপরে বুম শর্ট বুম লাগায় দেন শুট করতেছি। অ্যান্ড যে রুমে শুট করতেছে এই রুমটা হচ্ছে ফুলফিল ফাঁকা, মানে আশপাশে কোনো কিছুই নাই। একটু মনে হয় সাউন্ড বাড়ি খাওয়ার কথা, ভাইব্রেশন হওয়ার কথা, হল টাইপের ইফেক্ট হওয়ার কথা। জাস্ট টেস্ট করার জন্য এই শটটা নিচ্ছি, চিন্তা করলাম ভিডিওর ফার্স্টেই লাগাই দিই। হে এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI Vlogs। আর চলেন আমরা বের হই বাইক নিয়ে, মানে ঘরের মধ্যে কথা বলে কি ভ্লগ করবো, এখন রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো ভ্লগ তো করা যাবে না। চলেন বাইক নিয়ে বের হই, মোটো ভ্লগ করি, এটাই মনে হয় আমাদের জন্য ভালো হবে। বাংলাতে একটা কথা আছে, কারো যদি সর্বনাশ চান তাহলে তাকে একটা পুরানো গাড়ি ধরায় দেন অথবা একটা মডেল বিয়ে করায় দেন। আসলে আগে মডেলিংটাকে খুব বাজেভাবে দেখা হইতো, মানে স্বাভাবিক নর্মাল মানুষ যারা একটু মফস্বলে বসবাস করতো বা মধ্যবিত্ত, তাদের যে চালচলনটা ছিল ওই তুলনায় মডেলদের চালচলনটা একটু ডিফারেন্ট ছিল না, মানে সবসময় একটু পরিপাটি এই সেই। আর বেশিরভাগ নাটক সিনেমাতেই দেখানো হইতো যে যখনই কেউ একটা নায়িকা বা মডেল বা মিডিয়ার কাউকে বিয়ে করে তার চলচলন থাকে অন্যরকম, সে রাতে পার্টি করে আসে, তারপর তার কাছে অনেক লোকজনের আনাগোনা, এই আর কি বিভিন্নভাবে বাজেভাবে এই জিনিসটাকে দেখানো হইতো। মিডিয়াতে আছে কিছু ব্যাপার, এই জন্যই আসলে বাজেভাবে দেখানো হইতো। অ্যান্ড ওটারে যে বিয়ে করতো, মানে ওই প্রোডাক্টটাকে যে বিয়ে করতে পারে, মডেলটাকে যে বিয়ে করতো, তার জীবন হয়ে যেত সরকার ছাড় খাওয়ার হয়ে যেত। ঠিক ওরকম একটা পুরানো গাড়ি যদি কাউকে ধরায় দেওয়া যায়, একটা মেশিন যখন পুরানো হবে তখন ওটার পিছনে খরচ করতে হবে, এটাই হচ্ছে স্বাভাবিক। সবকিছু আসলে একটার সাথে আর একটা ওতপ্রোতভাবে জড়িত। তো বলতেছি এই ব্যাপারটা, দাঁড়ান বাইরে ঢুকি, কারণ সামনে অলরেডি জ্যামে পুরা রাস্তাটা আটকে আছেন। প্রত্যেক দিন আমি এই ভুলটা করি, এদিক দিয়ে রাস্তাটা এরকম জ্যাম, এদিক দিয়ে ঢুকতে যায় আমি এই চিপা চাপা দিয়ে শেষ পর্যন্ত যেতে হয়। যেটা বলতেছিলাম, ধরেন এই বাইকটা বা গাড়ি, একটা গাড়িতেই ধরি, একটা গাড়ি আপনি 40 লাখ টাকা দিয়ে কিনবেন, সেই গাড়িটাই পুরাতন আপনি কিনবেন হচ্ছে 20 লাখ টাকা দিয়ে। অ্যান্ড কিছুদিন পর ধরেন একটা গাড়ি যদি নতুন আপনি কিনেন, সেই গাড়িটা যদি 10 বছর পরে যে খরচটা করতে হবে, পুরানো গাড়িটা তো ঠিক আপনি যদি 4 বছর কেনা, 4 বছর ইউজ করা কিনেন, তাহলে আগামী 6 বছরের মধ্যে তো সেই খরচগুলা করতেই হবে। এবং যে লোকটা বিক্রি করছে সেই লোকটাও লসে বিক্রি করছে, মানে 40 লাখ টাকা দিয়ে কিনে 20 লাখে বিক্রি করছে অর্ধেক দামে, কারণ ওটার অর্ধেক মজা সে নিয়ে নিছে। এইভাবে আসলে কোনো কিছুই না, সবকিছুর সাথে সবকিছু যুক্ত। আপনি চাইলেই কোনোভাবে জিতে যেতে পারবেন না। যেই বাইকটা, যে গাড়িটা আপনি পুরাতন কম দামে কিনবেন, ওটার পিছনে যে খরচটা হবে, নতুন বেশি দামে কিনলে ওটার পিছনে আবার খরচ হবে না, যদি না কোনো অ্যাক্সিডেন্ট হয়। যাক, এটা অন্য টপিক। মেইন টপিক যেটা, পুরাতন একটা গাড়ি ধরা দিলে ওটারে নিয়ে গ্যারেজে গ্যারেজে ঘুরতে হয়, তো কালো ধোয়া মারে, বিভিন্ন রকম সার্ভিস অ্যান্ড সবকিছু মিলা গ্যারেজে গ্যারেজে ঘুরে একটা ঝামেলা, লাইফে একটা ঝামেলা। একটা মডেল বিয়ে করলেও যেমন লাইফে একটা ঝামেলা, একটা গাড়ি পুরানো ধরায় দিলেও লাইফে ওরকম ঝামেলা। এই জন্যই বলা হতো যে পুরানো গাড়ি বা মডেল বিয়ে করায় দেন কারো সর্বনাশ চাইলে। ঠিক ওরকম বাইকের ক্ষেত্রেও ভাই, একটা বাইক যখন আপনি কিনবেন, আপনাকে একটা বুদ্ধি দেওয়ার জন্য এই ভিডিওটা, মানে আপনাদেরকে একটা বুদ্ধি দেওয়ার জন্য এই ভিডিওটা, আমি এই টপিকটা আমি তুলছি। একটা বাইক কেনার সময় আসলে কি কি জিনিস খেয়াল করে কেনা উচিত, ইঞ্জিন নাকি আউটলুক? এখন এইটা ডিপেন্ড করবে আপনি বাইকটা কতদিন চালাবেন এটার উপরে। আপনি যদি বাইক অল্প দিনের জন্য কিনেন তাহলে অবশ্যই আউটলুক দেখবেন, আবার ইঞ্জিনও দেখতে হবে। মানে আসলে কি বলতে যায়, আসলে কোন দিকে যে ফাইসা যাবো নিজেই আছে বিপদে। আপনি যদি বাইরের আউটলুক দেখে কিনেন, ইঞ্জিন বা ভেতরের জিনিস যদি খারাপ থাকে, তাহলে কষ্ট সৃষ্ট করে চালাতে হবে আপনাকে। আর যদি আউটলুক খারাপ দেখে কিনেন, ভেতরের জিনিস ঠিক থাকে, তাহলে আপনি সুন্দর চলতে পারবেন, কিন্তু যে পার্টটা আপনার থাকবে না। এখন একটা বাইক যদি আপনি অল্প কিছু দিনের জন্য কিনতে চান, তাহলে সবচেয়ে বড় যে কাজটা আপনার করতে হবে, সবকিছু একদম রানিং আছে এরকম জিনিস কিনতে হবে। এন্ড যদি লং টার্মের জন্য চালাইতে চান, তাহলে অবশ্যই ইন্টারনাল ব্যাপারগুলো ঠিক আছে কিনা এটা দেখে কিনতে হবে। কারণ ইন্টারনাল যে ব্যাপার, ইঞ্জিন অ্যান্ড আদার্স যে ইন্টারনাল ব্যাপারগুলো আছে, এগুলো যদি খারাপ থাকে ভাই, এগুলো তো অনেক খরচ নেমে যাবে। এন্ড যদি আউটলুক খারাপ থাকে, স্ক্র্যাচ থাকে, ভাই ফুল বাইক রং করাইতেই বা কত 10-12 হাজার টাকাই লাগবে। আর টাচ আপ করাইতে 1-1.5-2 হাজার টাকায় আপনি টাচ আপ করায় ফেলতে পারবেন যদি আউটলুক খারাপ থাকে। ফুল পার্ট, প্লাস্টিক পার্ট যদি চেঞ্জ করে ফেলেন, আপনার বাইকটা হয়ে যাবে নতুন, তাই না? তো সেখানে আমি বলবো, যদি লং টাইম চালাইতে চান, তাহলে হয় অল্প কিলো চলা বাইক কিনেন, আউটলুকের অবস্থা যাটা থাক। চাইলে আপনি অ্যাক্সিডেন্টওয়ালা বাইকও কিনতে পারেন, ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয় না, ধরেন যে হ্যান্ডেল ট্যান্ডেল ব্যাকা হয়েছে, ওই বাঁকা টাকাওয়ালাটাও কিনতে পারেন। কারণ হচ্ছে, ও মা, এদিকে রাস্তা নাই ভাই, এটা কি ডেড এন্ড, যাওয়া যায় না? সর্বনাশ, কই ঢুকলাম, পয়সা গেছি মাইন্ড কার চিপায়।
এদিকেও রাস্তা নাই, ওদিকেও রাস্তা নাই, দুদিকের একদিকেও রাস্তা নাই, তাহলে আমি যাব কোন দিকে? এদিকে জ্যাম, ওদিকে জ্যাম, মানে পুরাই মডেল বিয়ে করে ফেললাম মনে হইতেছে আমার। তবে হ্যাঁ, আমি যে জিনিসটা বলতেছিলাম ওই ব্যাপারেই থাকি, কোনো বাইক বা গাড়ি বা যাই আপনারা কিনেন, কোনো এই ধরনের যানবাহন বা ইলেকট্রিক জিনিস কেনার আগে অভিজ্ঞ লোক দেখায় কিনেন ভাই। মানে তা না হলে ওই যে মডেল বা পুরান গাড়ি বিয়ে করে যেমন সর্বনাশ, সেই সর্বনাশে পড়বেন। আর আমি পড়বো এরকম সর্বনাশ জ্যাম। ভাই পসিবলই না এখান দিয়ে যাওয়া। ওয়েট, আমি ঘুরাই ফেলি মানিজ্জত থাকতে থাকতে ভাই পিছনে এসে। এই যে মানুষের একটা বদ অভ্যাস আছে, একটু ফাঁকা, এই যে দেখেন, একটু ঘুরাইতে দিতেন ভাই। মানে দেখবে ঘুরাইতেছি, তারপরে আইসা না একদম লেজের ভিতরে ঢুকে যাবে যাতে আমি ঘুরাইতে না পারি। 2 ইঞ্চি আগে যাইতে যা নিজেও দেরিতে পড়বে এবং আরো 10 জনকে দেরিতে ফেলাবে। এটা হচ্ছে বাইকারদের একটা নীতি। আমি বাইক চালাই এর মানে আমি বলবো না যে বাইকাররা খুব ভালো। আমরা বাইকাররা অলওয়েজ নিজে একটু আগে যাইতে যা অন্য মানুষকে বিপদে ফেলাই। বেশিরভাগ সময় আমি এই ঘটনাটা দেখছি। তবে হ্যাঁ, তারপরে বাইক থাকাতে সুবিধা হচ্ছে এই চিপা চাপা দিয়ে এই যে জ্যাম দেখছি, এখন হুট করে ঘোরায় এদিকে চলে যেতেছি। আজকে যদি আমি গাড়িটা নিয়ে বের হইতাম তাহলে তাহলে এখান দিয়ে জ্যাম দেখে উল্টা পথে বের হইতে যে ঘুরাইতে যায় যে গালিগুলা খাইতাম আর যে গ্যাঞ্জাম টাইম বাজাইতাম, অবস্থা খারাপ হয়ে যেত। তবে হ্যাঁ, ভিডিওর এই জায়গায় এসে কিন্তু এখনো পর্যন্ত আমি আপনাদেরকে কিছুই বলতে পারি নাই যে বাইক কেনার আগে কোন জিনিসটা ভালো মতো দেখে কেনা উচিত। আসলে কিছু কিছু ব্যাপার ভাগ্যের উপরও ছেড়ে দিতে হয়। একটা বাইক বা একটা গাড়ি আপনি সেকেন্ড হ্যান্ড যখন কিনবেন, ভাগ্যের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আপনি যতই দেখে কিনেন, আমি দেখছি গাড়ির ব্যাপারে এই জিনিসটা হয়, একটু সার্ভিস টার্ভিস করে দিলে 3-4 দিন খুব ভালো চলে। আর ওই অবস্থায় যদি আপনার কাছে জিনিসটা ধরায় দিতে পারে কেউ, তাহলে 3-4 দিন পর থেকে আপনি প্রবলেম পাবেন। অতদিনে আপনার লেনদেন শেষ, আর মোটামুটি আপনার উপরে পড়ে গেছে গাড়িটা। আর মোটামুটি এবারে আমি ডান দিকে এই রোডটা দিয়ে যাওয়ার ট্রাই করি। এটা আবার কোন হাউজিং কে জানে। মিরপুরের এই এরিয়াটায় অনেক ছোট ছোট হাউজিং আছে, একটু পর দেখা যায় এক একটা গেট জনতা হাউজিং, এই হাউজিং, সেই হাউজিং। পিছনেরটা হচ্ছে বসতি হাউজিং। ওই যে আমি লুকিং গ্লাসে দেখতেছি উল্টো 4 নং বসতি হাউজিং। তার মানে ফুল হচ্ছে বসতি হাউজিং, আর এখানে 4 নম্বর গেট হয়তো বা ওইটা। যাক, তাও ভালো যে হাউজিং থাক আর যাই থাক, এগুলা থাকাতে মোটামুটি আমরা এদিক দিয়ে আগায় টাগায় যাইতে পারি। রাস্তাঘাট ভালো আছে, এটাই হলো সবচেয়ে বড় কথা। আর নতুন নতুন বিল্ডিং উঠতেছে। অ্যান্ড সামনেরটা আবার কি রংপুর হাউজিং না মিরপুর জনতা হাউজিং সামনেরটা? ভাই সামনে তো আবার গেট বন্ধ। আমি দেখেন ওই যে মিরপুর জনতা হাউজিং এর গেটটা লাগায় রেখে দিছে। চলেন আমরা এদিক দিয়ে যাই দেখি কোনো দিকে বের হওয়া যায় কিনা। ওই সামনে আবার বসতি হাউজিং গেট যেটা দেখা যাইতেছে। ভাই কি একটা অবস্থার মধ্যে পড়লাম আজকে, আমি পুরাই গেরাকলে আটকায় গেছি। আচ্ছা, এই গেরাকল থেকে আপনাদেরকে খুব তাড়াতাড়ি বিদায় দিয়ে দিতেছি। মেইনলি ভাগ্যের উপরে ছেড়ে যে দিতে হবে বাইক কিনতে গেলে, ব্যাপারটা আসলে তাও না, একটু অভিজ্ঞতা নিয়ে অবশ্যই কিনতে হবে। অ্যান্ড আপনাদেরকে এইবার আমি বলবো হচ্ছে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট কথা, সেকেন্ড হ্যান্ড বাইক বা গাড়ি কিনতে গেলে যে জিনিসটা সবচেয়ে বেশি করবেন, রিনাউন যে শপগুলো আছে ওই সব থেকে কেনার ট্রাই করবেন। ভাই টাকা 5,000 বেশি যাক, কিন্তু আপনাকে একটা মানসিক শান্তি দিবে, একটা ভালো জিনিসের নির্ভরতা দিবে। কারণ যেই ব্র্যান্ডটা এতদিন ধরে মার্কেটে ভালোভাবে সেকেন্ড হ্যান্ড জিনিস বিক্রি করে আসতেছে, তারা অবশ্যই আপনাকে ঠকাবে না। আর যদি ঠকায়ও, আপনার একটা ওয়ে থাকবে। এখন কিন্তু গ্রুপ আছে, বাইক ইউজারদের গ্রুপ, যেমন বাইক বিডি, দেশি বাইকার, এরকম আরো গ্রুপ আছে। তারপরে যেই মডেলটা আপনি চালাবেন বাইকের বা গাড়ির, ওই মডেলের গ্রুপ আছে। ওইখানে আপনি অ্যাটলিস্ট তাদের নামে পোস্ট দিতে পারবেন যে তারা আপনাকে ঠকাইছে। এই জন্য অবশ্যই রিনাউন একটা ভালো দোকান থেকে বাইক কিনবেন, তাহলে মনে হয় আপনার ঠকার চান্সটা কম থাকবে। আর যদি আমার কাছে জিজ্ঞেস করেন কোন দোকান থেকে বাইক কিনবেন, আমি সবসময় আপনাদেরকে বলবো সাওয়ারি বিএসবি মার্ট অ্যান্ড রোড পাওয়ার বিডি। অ্যান্ড লাস্টে হচ্ছে আমাদের শুভ ভাইয়ের, উনি নতুন বিজনেস দিচ্ছে বাট অনেক দেখে বাইক কিনে, এটা হচ্ছে বাইক ফেরি। এই 4টা শপের সাথে আমি একদম ভেতরে মানে ওনাদের সাথে একদম ওনাদের ভেতরে সবকিছুই আমি জানি। অ্যান্ড এখানে থেকে বাইক কিনলে ঠকার সম্ভাবনাটা আপনার খুবই কম থাকবে। আর যদি ঠকেও যান, তাহলে আমার ভিডিওর নিচে এসে কমেন্ট করেন, ওই ব্যাপারটা নিয়ে আমি তাদের সাথে কথা বলবো, মানে কেন এরকমটা আপনার সাথে হবে। এই হলো ব্যাপার। লাস্টে এসে আপনাদেরকে একটা ভালো সলিউশন দিতে পারছি যে বাইক কিনলে কই থেকে কিনলে ঠকার সম্ভাবনাটা কম থাকবে। এবার আমার নিজেরই ভালো লাগতেছে। মানে ভিডিওটা শুরু করার সময় আমি নিজেও চিন্তা করি নাই কি বানাবো বা কোন দিকে যাবে ভিডিওর মোডটা। আর এই জায়গায় এসে আমি নিজেই ভাপরে ফাইসা গেছি রে ভাই, যে আমি যে কি দিয়ে কি শুরু করলাম, এখন আপনাদেরকে সলিউশনটা কি দিব টোটালি আমি বুঝতে পারতেছিলাম না ব্যাপারটা। আর লাস্ট কয়েকদিন ধরে এই কতে কাচ্ছি, এই দোকানটা কি বন্ধই দেখতেছি।
ওই দিনও ফুয়েল নেওয়ার সময় দেখলাম লোকজন নাই, আজকেও মনে হইতেছে বন্ধ। ঘটনা কি, সবটা বন্ধ কেন? কেউ জানলে জানায়েন তো। যদিও কাচ্চি আমার ওরকম প্রিয় কোনো খাবার না, বাট তারপরেও এখানে একটা কাচ্চি ভাই আছে, সোহেল ভাইয়ের কাচ্চি ভাই। এক নাটকে বলছিল আমি জিমে কাচ্চি ভাইয়ের উপরে আছি, বলে কার উপরে আছো? এখানে তো বড় বড় শোরুম, বেস্ট বাই, চন্দ্রবিন্দু, অনেক কিছুর। আমরা এই 2 নম্বর গোল চত্বরটা বাইক চালানোর সময় ডানে ভাই তাকানোর সুযোগই পাই না। ডানে ভাই কিন্তু অনেক বড় বড় মার্কেট আছে, দেখছেন এখানে ওই যে মিরপুর নিউ মার্কেট, আর এই কোনায় একটা সুন্দর মার্কেট হয়েছে, আর এই পাশে তো সনি স্কোয়ার আছেই। আগে এটার এক সময় আমরা বলতাম সনি সিনেমা হল, এটা কিন্তু সনি সিনেমা হলই ছিল, বাট এখনকার পোলাপান এটাকে সনি সিনেমা হল বললে মানে মাইন্ড করে, সনি স্কোয়ার বলতে হয় এখন এটারে। দেখ আজকে একটু জ্যাম জট মনে হয়, জটলা টটলা কম আছে এইদিকে। 60 ফিটের যে জ্যামটা দেখছি। আর এই একটা গাড়ি এলিয়ান, আরেকটা আছে প্রিমিও, আরেকটা আছে এক্সিও। ভাইয়া যান প্লিজ। এই প্রিমিও, এলিয়ান, এক্সিও, এই গাড়িগুলাকে একটা গোষ্ঠী অনেক ছোট করে দেখে, যারা হচ্ছে একটু ইভো বা ওই যে বুস্টার টুস্টারওয়ালা যে এইগুলা আছে না, কি বলে টুইন বুস্টার, এই বুস্টার সেই বুস্টার, একটু স্পোর্টি টাইপের গাড়িগুলা যারা চালায় বা মডিফাই করে, প্রজেক্ট কার যারা চালায়, তারা আমি দেখছি এক্সিও, প্রিমিও, এলিয়ান অ্যান্ড এক্স করলা এগুলাকে খুব নগণ্য করে দেখে, ছোট করে দেখে। অ্যান্ড পরে আমি তাদের বেশ কিছু ইনফরমেশন নিলাম, অ্যান্ড নিয়ে জানতে পারলাম মোস্ট অফ দেয়ার হচ্ছে স্টুডেন্টস, অ্যান্ড দেন মানে দে টেক পকেট মানি ফ্রম দেয়ার ফাদার। বাপের টাকায় পোদ্দারি একটা গাড়ি কিনে এই সেই করে, অ্যান্ড এই গাড়িগুলোকে তারা একটু নগণ্যভাবে দেখে, ছোট করে দেখে। ভাই আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, একটা গাড়ি কিনা দেখাও নিজের টাকা ইনকাম করে, তারপরে বুঝবা যে আসলে এলিয়ন, প্রিমিও, এক্সিও বা এক্স করলা এই গাড়িগুলা আসলে কি খারাপ না ভালো। মানে আমি দেখছি একটা 90 কিনে ধরেন 2 লাখ টাকা দিয়ে বডি, ওটার মধ্যে ইঞ্জিন লাগায় মনে করে যে নাসার কোনো বিজ্ঞানী হয়ে গেছে। এই ধরনের কিছু পোলাপানা আছে। আল্লাহ আল্লাহ করে তো সবকিছু গ্যারেজেই, কিন্তু ক্রেডিটটা নেওয়ার মনে করে যে নিজেই সবকিছু করছে। একজন বড় ইউটিউবার বলছিল ভাই ওরা নিজেরা নাসার বিজ্ঞানী মনে করে। আল্লাহ, কথাটা আমার মনে ধরছিল। এই রাস্তার মধ্যে ময়লা ফেলে রাখার এই ব্যাপারটা আসলে এই কালচার থেকে যে আমরা কেন বের হইতে পারতেছি না। আচ্ছা, আরেকটা কালচার থেকে আমরা বের হইতে পারি না, সেটা কি জানেন ভাইয়া? একটু সাইড। আরেকটা কালচার থেকে আমরা কখনোই বের হইতে পারবো না, সেটা হলো গাড়ি বা বাইক কিনলে গ্যারেজের সাথে সম্পর্ক। আপনি একটা গাড়ি কিনছেন, আপনার গ্যারেজের সাথে সম্পর্ক হইতেই হবে, মানে গ্যারেজে দৌড়াইতেই হবে, কারণ সব কাজ আপনি নিজে করতে পারবেন না। আপনি একটা বাইক কিনছেন, সে যত নতুনই কিনেন 1 মাসের মধ্যে আপনার গ্যারেজে দৌড়াইতেই হবে, কারণ ইঞ্জিন অয়েল চেঞ্জ, ফিল্টার চেঞ্জ, এই চেঞ্জ সেই চেঞ্জ। একটা গাড়ি কেনা আর একটা গ্যারেজের সাথে সম্পর্ক করা হচ্ছে একই কথা। মানে গাড়ি কেনার অপর নাম হচ্ছে আপনি গ্যারেজের সাথে সম্পর্ক করবেন। এই জন্য আমাদের গ্রামে একটা কথা আছে, গাই কেনার আগে দুনা হচ্ছে যেটার মধ্যে দুধ দোয়া রাখে। তো গাই কেনার আগে আপনাকে দুনা কিনতে হবে, কারণ গাই যখন দুধ দিবে তখন ওটা দুনার মধ্যেই রাখতে হবে। ঠিক ওরকম আপনি একটা বাইক কেনার আগে আপনাকে অবশ্যই একটা ভালো সার্ভিস সেন্টারের সাথে সম্পর্ক করতে হবে, বা একটা আইডিয়া নিতে হবে যে কোন জায়গায় আপনি রেগুলার কাজ করাবেন, কারণ একই সার্ভিস সেন্টারে যখন আপনি কাজ করাবেন আপনার বাইকটা ভালো থাকবে। অ্যান্ড এক এক জায়গায় এক এক সময় যখনই করাবেন তখন দেখবেন বিভিন্ন নাট ফাইসা যেতেছে, স্ক্রু ফাইসা যেতেছে, প্যাচ কাটতেছে, অ্যান্ড এই ধরনের বড় বড় যত সমস্যা আছে কিছুতে আপনি জর্জরিত হয়ে যাইতেছেন। এই জন্য বাইক কেনার আগে সার্ভিস সেন্টার কিনুন তো না, সার্ভিস সেন্টার সম্পর্কে জানুন। আমরা এখানে আসছিলাম হচ্ছে MT-15 নিয়ে, আর আসার পরে ফার্স্টে ভাবছিলাম যে একটা স্পোর্টস বাইক চালাবো, কিন্তু না, পরে আমরা AFZ লাল রঙের বাইকটা দেখে ঠিক করছি যে আজকে এটা নিয়ে বের হবো, কারণ এটার মধ্যে আছে হচ্ছে কমফোর্ট। অনেকে অনেক রকম কথা বলবে এই বাইকটা নিয়ে, এটা ভার্সন 4 তো, তাই না? অনেকে অনেক রকম কথা বলবে, এটা টান নাই, এই নাই সেই নাই, কিন্তু যখনই আপনার কমফোর্ট দরকার হবে বা এই বাইকটা দরকার হবে তখন এই বাইকটাই এটার অভাব পূরণ করতে পারবে। আসলে পিছনে অনেক লোক অনেক কথাই বলবে, কিন্তু এখন এই অবস্থায় এটা আমার চালাইতে ইচ্ছে হইতেছে, এটাই আমার লাগবে। পেছনে অনেক লোকে অনেক কথা বলবে বলে একটা জিনিস আমার মনে হলো, রিসেন্ট হচ্ছে আপনাদের এখানে একটা 1 কিলোর বাইক আসছিল, এন্ড ওটা নিয়ে একটা পোস্ট হয়েছে যে 1 কিলো কিভাবে হয়, ওটার কিলো আরো বেশি, চালায় আসলেও তো 7-8 কিলো হয় একটা ইস্যু থেকে। আসলে একটা ছেলে এই ভিডিওটা দিছে, তো আমার মনে হয় না ওই ছেলের জীবনে বাইকের সম্পর্কে আইডিয়া আছে কোনো। তো উনি কম্পেয়ার করছে কি আমার শোরুম আর আমার শোরুম থেকে নিকটবর্তী সুজুকির শোরুম। ওই বাইক তো আমার নিকটবর্তী সুজুকির শোরুম থেকে আমি আনি নাই, এবং যেদিন বাইকটা নামাইছি ওই দিন কিন্তু আমি পিক আপ থেকে নামাইছি, ভিডিও দিছিলাম। তো এখন আমাদের একটা সমস্যা হচ্ছে কি, আমরা একজনের মানে বিপক্ষে যদি কোনো কথা বলে তারা ডাউন করতে পারি, এত মজা লাগে আমাদের ভাই। আসলে অ্যাকচুয়াল জিনিসটা আমরা জাজ করার চেষ্টাই করি না, ওই যে যেমনে পারি মানুষটা একটু মানে কি বলে ভাই। আমি ওই পোস্টে অলরেডি একজনকে দেখছি, আপনাদের ওই ট্রাকে থেকে বাইকটা নামানোর ভিডিও পোস্ট করছে। 1 কিলো কেন 0 কিলো হইতে পারে, আবার অনেক সময় শোরুমের বাইকও বেশি কিলো হইতে পারে। শোরুম থেকেই উনি মনে করেন বাইকটা
মাইলেজটা বের করলে যে 1 কিলো হয় না ওইটাই। তারপরে তো পিক আপে করেই আমরা বিষয়টা নিয়ে আসছি, বুঝতে পারছেন। আর এখন আমরা যখন বলতেছি যে আমরা রিপ্লেস গ্যারান্টি দিচ্ছি, আপনি প্রুফ করেন। সুজুকির অফিসিয়াল শোরুমে গেলে তো এটা প্রুফ করে দেবে টেম্পারিং কিনা, একটা মিটার খোলা হয়েছে কিনা দেখলেই তো বোঝা যাবে। এত কিছুর পরও যখন মানুষ এর বিরুদ্ধে আবার লজিক দ্বারা করায়, তখন তো মানুষের সাথে আর পারা যায় না। মানে আপনি যে বুঝে তার সাথে বুঝাইতে পারবেন, যে বুঝেও না বুঝার ভান করবে তারে বুঝাইতে পারবেন না। এত বছর ধরে ব্যবসা করতেছি ভাই, মানুষকে যদি এই প্রোডাক্টগুলোই দিতাম তাহলে তো মানুষ সেটাই না, এরকম উল্টাপাল্টা কথা মানুষ বলতেই থাকবে। আমাদের যারা বাইকিং কমিউনিটি গ্রুপগুলো চালাইতেছে, আমার মনে হয় তাদেরও একটু সচেতন হওয়া উচিত যে আসলে যে কোনো একটা ব্র্যান্ড সম্পর্কে একটা পোস্ট মানুষ করে দিল আর ওটা অ্যাপ্রুভ করে দিলেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার হওয়ার জন্য, এই ব্যাপারটাও ঠিক না। কারণ আপনারা যেমন রিনাউন কমিউনিটি, ঠিক ওরকম যে কোম্পানিগুলো বাইক বিক্রি করতেছে তারাও কিন্তু রিনাউন, তাদেরও মার্কেটে একটা সুনাম আছে। তো আসলে এইভাবে কারো সুনাম নষ্ট করার চেষ্টা করাটা মোটেও উচিত না। ভাই চলেন ঘুরে আসি, কই গেলেন? আগের এফজেডএস ভার্সন 3 থেকে 4টা মোটামুটি অনেক কিছু আপডেট করা হয়েছিল, কিন্তু একটা জিনিস আমার কাছে মনে হয় যে এই বাইকটা একটু এখনো পর্যন্ত কম আছে, সেটা হলো গিয়ার শিফটিং ইন্ডিকেটর। অনেকে অনেক সময় বলে গিয়ার শিফটিং ইন্ডিকেটর লাগে না, যারা রিয়েল বাইকার প্রো বাইকার তাদের এই জিনিসের প্রয়োজন হয় না। হ্যাঁ আসলে হয় না, যখন একটা কিছু ছিল না তখন ওই জিনিসের প্রয়োজন ছিল না, কিন্তু যখন ওই জিনিসটা হয়ে যায় তখন ওই জিনিসটা মনে হয় দিয়ে দিলে ভালোই হইতো। অ্যান্ড আসলে এই বাইকটার মধ্যে বসলে বেশ আরাম করেই চালানো যায়। এক একটা বাইক তো আসলে এক এক কাজের জন্য বানানো হয়েছে, যেমন ডার্ট বাইক নিয়ে শহরে চালানোর জন্য বানানো হয় না, এটার মধ্যে চাকাই দেওয়া হয়েছে হচ্ছে কাদায় টাদায় চালানোর জন্য। ঠিক ওরকম টুরিং বাইকগুলো একটু বড় হয়, বড় রাস্তার জন্য বানানো হয়। ওরকম শহরে কমিউট করার জন্য কমিউটার বাইকগুলো একটু সাইজে ছোট অ্যান্ড সুন্দর ঘুরায় ফেলা যায়, ওইভাবেই বানানো হয়। ঠিক ওইটা ফোকাস করে এই বাইকটা বানানো হয়েছে সিটি অ্যান্ড হাইওয়েতে যাতে কমফোর্টেবলি রাইড করতে পারেন, ওই ব্যাপারটা মাথায় রেখে। এখন এটা থেকে যদি আপনি স্পোর্টস বাইকের টান চান ভাই, তাহলে তো স্পোর্টস বাইক তো আছে, R15 আছে, GSX-R আছে, CBR আছে, ওইগুলা কিনেন। আপনি এফজেডএস ভার্সন 3-4 কেন কিনতে যাবেন যদি আপনার চাহিদা চাহিদা যদি স্পোর্টস বাইক বা চাহিদা যদি হাই স্পিড হয়? যেই বাইকের যেই কাজ। আমি রিসেন্ট অনেক ইউটিউব চ্যানেলও দেখতেছি, মানে এই সমস্ত বাইক নিয়ে অদ্ভুত অদ্ভুত কথা বলতেছে। শুধু এই বাইক না, অনেক বাইকের পেছনে এই লাইগা আছে। রিসেন্ট হোন্ডার একটা বাইক বের হয়েছে, সেটা হলো ওই কি জানো, ওই যে সামনের মাথাটা হচ্ছে একটু আয়রন ম্যানের মতো দেখতে, এক্সব্লেড। এর আগে ছিল কার্বোরেটর, রিসেন্ট এটা FI করে মার্কেটে দিচ্ছে। অ্যান্ড এটা নিয়েও তাদের সহ্য হইতেছে না। আরে ভাই সমস্যাটা কোন জায়গায়? এতই যদি সমস্যা হয় ভাই, একটু বাইকটাকে ইম্পোর্ট করেন আপনারা নিজেরা। খালি একটা ইম্পোর্টারে খারাপ বললেই তো হবে না। তারা বাইকগুলো আনতেছে, এই জন্য আমরা বাইকগুলো চালাইতে পারতেছি, বাইকগুলো কিনতে পারতেছি। অ্যান্ড এত খারাপ এত ভালো যদি আপনার মনে হয়, তাহলে বাইক আপনার মনে হয় নিজের বানায় চালাইতেই হবে। আমার কাছে অনেকটা এরকমই মনে হয়। আমি এই কথাগুলো কেন বলি, কারণ বাংলাদেশের মার্কেটে এখন যত বাইক আছে মোটামুটি এর মধ্যে 90% বাইক আমি চালায় ফেলছি। 125-এর কিছু বাইক আমার চালানো হয় নাই, বা 110-এর কিছু বাইক আমার এখনো চালানো হয় নাই, কিছু স্কুটার এখনো চালানো হয় নাই। এই জন্য যান 10% ছেড়ে দিলাম, 90% বাইক চালায় আমি এই কথাটা বলতে পারি যে বাংলাদেশে এখনো পর্যন্ত ওই বাইকগুলো আছে যে বাইকটা আপনার দরকার ওখান থেকে আপনি খুঁজে নিতে পারবেন। এরপরও যদি আপনি মনে করেন যে এই এফজেডএস ভার্সন 4-এর মধ্যে আপনার সব লাগবে ভাই, তাহলে এই বাইকটা আসলে আপনার জন্য না। এই পিছে লাগার কিছু না। যদি মনে করেন এক্স ব্লেডের মধ্যে আপনার সবকিছু লাগবে, তাহলে প্রবলেম এক্স ব্লেডের না, প্রবলেম আপনার, তাই না? কারণ এক বাইকের মধ্যে আপনি সবকিছু চাইতেছেন ভাই, আরামও চাবেন, আবার H2R এর মতো স্পিডও চাবেন, তাহলে তো সমস্যা। একটা জিনিস কখনো সবকিছু দিতে পারবে না, তাই না? এটাই সিস্টেম। এখন খেজুরের রস খেজুর গাছই দিবে, ডাবের পানি ডাব গাছই দিবে, আর হচ্ছে গ্যান্ডারির রস গ্যান্ডারিই দিবে। আপনি হুট করে একটা নিম গাছের কাছে যদি মিষ্টি রস চায় বসেন, হবে না ভাই। তো ব্যাপারটা হচ্ছে ওরকম, এক একটা জিনিসের এক একটা কাজ, অ্যান্ড এক একটা জিনিস এক একভাবে আপনাকে সাপোর্ট দিয়ে যেতেছে, আপনার লাইফটাকে সহজ করার চেষ্টা করে যেতেছে। সো এত পিছে লাগালাগির দরকার নাই, এই হচ্ছে ব্যাপার। যাক, আমরা দুই ভাই বেরোইছি আজকে অনেক দিন পর একসাথে। ভাইও মোটামুটি কাজ টাজ নিয়ে অনেক ব্যস্ত থাকে, আমার ওইদিকে আসা হয় কম। অ্যান্ড ভাইরে বললাম ভাই চলেন না আজকে একটু চিড়িয়াখানা রোড থেকে ঘুরে টুরে আসি। অ্যান্ড উনিও এক কথায় রাজি হয়ে গেছে। রাজি হওয়ার কারণে আমরা দুজন একটা শান্তিপূর্ণ বাইক নিয়ে শান্তিপূর্ণ রাস্তা দিয়ে শান্তিপূর্ণ একটা রাইড করতেছি। অ্যান্ড যাই হয়তো ওদিকে দাঁড়াবো, একটু আড্ডা টাড্ডা দিব, ওদিকে টুকটাক খাবার টাবার পাওয়া যায়, ওগুলা কিনে টেনে খাবো। চলেন তাহলে আজকে আমরা একটু ঘুরি অ্যান্ড একটু চিড়িয়াখানা রোডে যাই। অনেকদিন পর আজকে আমরা চিড়িয়াখানার সেই পার্কিং এ আসছি। ঠান্ডা ঠান্ডা ভাব এখানে এখনো পর্যন্ত আছে, খোলা জায়গা তো ভালোই লাগতেছে। আর এই হচ্ছে সেই চিড়িয়াখানা, দেখেন না, বাঘ ভাল্লুক সাপ পাখি কত কিছু দেয়া। এন্ড ভিতরে মাইকে বলতেছে তাড়াতাড়ি বের হয়ে যাওয়ার জন্য, আর লোকজন ধুমায় বের হয়ে যেতেছে। হ্যাঁ, আপনি কি রোজা রাখছেন? হ্যাঁ, আজকে রোজা রাখছেন? না, কালকে থেকে ইনশাআল্লাহ। না, আমার এই ভিডিও রোজার আগে করা,
এই কারণে আজকে যারা যারা জিজ্ঞেস করবো ভাই আপনি কি রোজা রাখছেন, সে বলবো না। আজকে যদি আমি বলি এখানে এই যে ভাই সবাই যদি জিজ্ঞেস করি যে ভাই রোজা রাখছেন, সবাই বলবো না, কেউ রোজা রাখে নাই আজকে। মোটরসাইকেলের ঘড়িতে 6:14 বাজে। আসলে কি এত বেলা হয়ে গেছে? 6:14 এরকম আলো থাকে নাকি, কি জানি, কে জানে। হবে হইলে হবে, না হইলে নাই। আমরা অলরেডি বের হয়ে গেছি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। অ্যান্ড এই বাইকটারে বিএসবি মার্কেটে দিব, অ্যান্ড দিয়ে এমটি নিয়ে বের হয়ে তারপরে বাকি ঘটনা। মনে হয় না আজকে আর তেমন কোনো ঘটনা ঘটবে, দেখি কি করা যায়। চলেন। ছাড়ে না কেন জ্যামটা? ছাড়তেছে না তো, ছাড়তেছে না তো, ছাড়তেছেই না। অনেকক্ষণ ধরে বসে আছি। এই 6টা হচ্ছে যা দেখছিলাম ওইটাই মনে হয় বাজে। 6:22 বাজে এখন আমার মোটরসাইকেলের ঘড়িতে। অ্যান্ড এই এফজেড এর সাসপেনশন অনেক বেশি মজার ছিল আসলে। M215 নেকেড স্পোর্টস হওয়াতে এটার সাসপেনশন অত বেশি মজার না, কিন্তু এই মালটার সাসপেনশনটা আসলে অনেক বেশি মজার। দুজন বসছি কিনা এই জন্য জানি না, মানে এত সুন্দর দুলতেছিল, মনে হইতেছিল আসলে লং রাইডে যাওয়ার জন্য এমটি না, ওই বাইকটাই বেস্ট ছিল। ভাই আল্লাহ হাফেজ। এফজেড এর হ্যান্ডেলটা অনেক সামনে, তো ওইটা থেকে এই বাইকে যখনই আসছি তখন এটার হ্যান্ডেলটা এত কাছে মনে হইতেছে, আর মনে হইতেছে একদম কাছে নিয়ে বসে আছি। সামনে পুরো ভীষণটা ফাঁকা, জোরে ব্রেক করলে মনে হয় মাঝখান দিয়ে এরকম উল্টা সামনে এরকম ঢুকা যাবো, এরকমটা মনে হইতেছে। এখন এটার মধ্যে ওইটা নর্মালি স্পোর্টস বাইক যখন চালাইতাম ওটা থেকে এমটিতে উঠলেও এরকমই লাগতো, যে ফুল বাইকটা মনে হয় পেছনে, আমি একদম মাথার মধ্যে ওইটা বসে রয়েছি, এরকম একটা ভাইব পাওয়া যায়। অনেকটা হাতির পিঠে যেভাবে বসে, এমটির পিঠে অনেকটা ওইভাবে বসতে। হ্যাঁ আসলে এই তো ভালো একটা কথা বলছি। তো হাতির পিঠে তো কিন্তু মানুষ ওঠে না, হাতির ঘাড়ে বসে মানুষ, সামনের পায়ের উপরে, এন্ড পুরা হাতিটা পেছনে থাকে। এমটির ব্যাপারটা অনেকটাই ওরকম, আপনি একদম সামনে বসবেন, পুরা MT-15টা পেছনে, আর হাতির লেজটা অনেক ছোট থাকলেও এমটির লেজটা আবার মোটামুটি বড় দেওয়া হয়েছে। এখানে একটু পার্থক্য আছে, শিয়ালের মতো লেজ দেওয়া হয়েছে, মানে শিয়াল ছোট হইলেও লেজটা অনেক ফোলা, একদম বড় সড়ো থাকে ওরকম। যাই হোক, সবকিছুর পর জ্যাম খাইলাম কেন, মানিজ্যটা রইলো আমার। আজকে খালি জ্যামই খাইতেছি। যাই হোক, সবকিছুর পর আজকে এই ভিডিও এখানেই তাহলে শেষ করে দিই। হোপ লাগতেছে ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.